ইংলিশ প্রিমিয়ার লিগে যিনি আলো ছড়িয়েছেন, হঠাৎ করে লাল সবুজ জার্সি গায়ে চড়িয়ে দাঁড়িয়ে গেলেন বাংলাদেশের মাঝ মাঠে। আর তারপরই প্রশ্নটা উঠে গেল, হামজা চৌধুরী কি হবেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক? জামাল ভুঁইয়া এখনো বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, কিন্তু বয়স, ফর্ম আর ভবিষ্যতের হিসাব নিকাশ মিলিয়ে ফুটবল মহলে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দলের নেতৃত্ব কার হাতে যাবে পরের অধ্যায়ে? আর সেই আলোচনায় সবচেয়ে জোরালো নামটা হলো হামজা চৌধুরী। বিশ্বমানের অভিজ্ঞতা, বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে হামজার মতো প্রোফাইলের ফুটবলার আগে কখনো খেলেননি। প্রিমিয়ার লিগের মতো বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ লিগে বছরের পর বছর খেলার অভিজ্ঞতা তার ঝুলিতে আছে, যেখানে প্রতিটা ম্যাচ চাপের, প্রতিটা প্রতিপক্ষ বিশ্বমানের। সেই পরিবেশে টিকে থাকা মানে মানসিক দৃঢ়তা এমনিতেই তৈরি হয়ে যাওয়া। এই অভিজ্ঞতা মাঠের ভেতরে নেতৃত্ব দেওয়ার জন্য যে আত্মবিশ্বাস দরকার, সেটার এক বিশাল ভিত্তি। আন্তর্জাতিক ফুটবলে অধিনায়কত্ব শুধু আর্মব্যান্ড পরে থাকা নয়, কঠিন মুহূর্তে সতীর্থদের দিক নির্দেশনা দেয়া, রেফারির সঙ্গে কথা বলা, ধৈর্য ধরে রাখা। হামজার মতো একজন ফুটবলার যিনি ইউরোপের চাপের মুখে খেলে অভ্যস্ত, তার পক্ষে এই দায়িত্বগুলো সামলানো তুলনামূলক সহজ হবে। মাঠে প্রভাব বিস্তারের ক্ষমতা, বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকেই হামজা যেভাবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, তাতে স্পষ্ট বোঝা যায় তিনি বাংলাদেশের খেলাকে কন্ট্রোল করেন। রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে বল দখলে রাখা, প্রতিপক্ষের আক্রমণ থামানো, আবার প্রয়োজনে আক্রমণে যুক্ত হওয়া, এই সব কিছুতেই তার প্রভাব চোখে পড়ার মতো। অসাধারণ কিছু গোল করে হামজা চৌধুরী প্রমাণ করেছেন তিনি শুধু নির্ভরযোগ্যই নন, ম্যাচ উইনারও হতে পারেন। একজন অধিনায়ককে মাঠে এমন হতে হয় যার দিকে সতীর্থরা তাকিয়ে থাকে, ভরসা পায়। হামজার খেলার ধরন আগ্রাসী, নিয়ন্ত্রিত, বুদ্ধিদীপ্ত, ঠিক সেই গুণাবলী বহন করে। তরুণ প্রজন্মের অনুপ্রেরণা, বাংলাদেশ ফুটবলের এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার একজন এমন মুখ যাকে দেখে নতুন প্রজন্ম স্বপ্ন দেখতে শিখবে। হামজা চৌধুরী সেই প্রতীক হয়ে উঠেছেন। এরই মধ্যে বিশ্বসেরা লিগে খেলা একজন ফুটবলার যখন দেশের জার্সি গায়ে চাপান, তখন সেটা হয়ে ওঠে একটা আন্দোলনের সূচনা। তাকে অধিনায়ক করা মানে এই বার্তাটাকে আরো জোরালো করা যে বাংলাদেশ ফুটবল এখন বিশ্বমানের স্বপ্ন দেখতে শুরু করেছে। তরুণ খেলোয়াড়রা যখন দেখবে তাদেরই সতীর্থ যিনি এক সময় প্রিমিয়ার লিগে খেলেছেন, তিনিই দলের নেতৃত্ব দিচ্ছেন, তখন তাদের মধ্যে নিজেদের সামর্থ্য নিয়ে বিশ্বাস আরো দৃঢ় হবে। পুরো একটা প্রজন্মের মানসিকতা বদলে দেওয়ার সুযোগ তৈরি করবে এই সিদ্ধান্ত। দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে মিল, জামাল ভুঁইয়ার বয়স বিবেচনায় বাফুফে ও টিম ম্যানেজমেন্টকে খুব শিগগিরই দীর্ঘমেয়াদী নেতৃত্বের কথা ভাবতে হবে। তপু বর্মনের মতো অভিজ্ঞ ডিফেন্ডার অধিনায়কত্বের আলোচনায় আছেন ঠিকই, কিন্তু হামজার বয়স, ফিটনেস লেভেল আর আন্তর্জাতিক মানের খেলার ধরন তাকে এমন একজন প্রার্থী বানায় যিনি আগামী কয়েক বছর ধরে স্থিতিশীলভাবে দলের নেতৃত্ব দিতে পারবেন। শুধু বর্তমানের জন্য নয়, বিশ্বকাপ বাছাই পর্ব বা এশিয়ান কাপ কোয়ালিফায়ার মাথায় রেখেও যদি পরিকল্পনা করা হয়, তাহলে হামজার মতো একজন খেলোয়াড়কে ঘিরে দল গড়ে তোলাটাই স্বাভাবিক সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের নতুন স্বপ্নের প্রতীক হয়ে উঠেছেন। বাফুফে শেষ পর্যন্ত কাকে বেছে নেবে, নাকি জামাল ভুঁইয়া সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন? 23 বছর, 2 দশকেরও বেশি সময় একটা প্রজন্ম ফুটবল দেখে বড় হয়েছে, কিন্তু বাংলাদেশকে সাফের শিরোপা জিততে দেখেনি। 2003 সালের সেই সোনালী রাতের পর আর কখনো লাল সবুজের ঝান্ডা সাফের শীর্ষে ওড়েনি। কিন্তু এবার কিছু একটা আলাদা, এবার কিছু একটা বিশেষ, কারণ এবার 2026 সালের সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে বাংলাদেশের ঘরের মাঠে। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে বাস্তব এবং সবচেয়ে শক্তিশালী সুযোগ। 8 বছর পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্ট ফিরছে বাংলাদেশে।
4 থেকে 17 নভেম্বর জাতীয় স্টেডিয়াম। প্রতিপক্ষ যখন মাঠে নামবে তাদের পেছনে থাকবে হাজার হাজার দর্শকের গর্জন, আর লাল সবুজের প্রতিনিধিরা যখন মাঠে নামবে তাদের পাশে থাকবে পুরো জাতি। এটাই সেই এক্স ফ্যাক্টর যা কোনো ট্যাকটিক্স বা কোচিং ম্যানুয়ালে পাবেন না। থমাস ডুলি নিজেই বলেছেন, দর্শকদের সমর্থন আমাদের বাড়তি শক্তি, আর এই শক্তিটাকে কাজে লাগাতে হবে। প্রতিটা ম্যাচই ফাইনাল, প্রতিটা ম্যাচেই জিততে হবে। থমাস ডুলি 1998 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অধিনায়ক, একজন প্রকৃত যোদ্ধা। হাভিয়ের কাব্রেরার বিদায়ের পর তিনি দায়িত্ব নিয়েছেন, আর প্রথম থেকেই তিনি একটা কথা স্পষ্ট করে দিয়েছেন, আমি প্রতিটা ম্যাচ জিততে চাই। কোচ বলেছেন, সবকিছুই সম্ভব, আমরা যদি টুর্নামেন্টটাকে গুরুত্ব সহকারে নেই তাহলে ট্রফি জেতার দারুণ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার সংকট বা 9 নম্বর পজিশনের সমস্যাটা দীর্ঘদিনের এবং বর্তমানে দেশের ফুটবলের অন্যতম প্রধান কাঠামোগত দুর্বলতা। ঘরোয়া লিগগুলোতে গোলদাতার ভূমিকা বিদেশি খেলোয়াড়দের উপর নির্ভরশীল হওয়ায় জাতীয় দলে দীর্ঘ সময় ধরে বিশ্বস্ত ও ক্লিনিক্যাল ফিনিশারের তীব্র অভাব দেখা যাচ্ছে। বাংলাদেশ দল দীর্ঘদিন ধরে এই সমস্যা টেনে চলছে, কিন্তু এবার সম্ভবত সেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া গেছে। বাংলাদেশ দলের ফরওয়ার্ড লাইনে এখন অভিজ্ঞতার সঙ্গে তারুণ্য ও প্রবাসী প্রতিভার এক দারুণ ককটেল তৈরি হচ্ছে। লোকাল স্টার শেখ মুরসালিন ও রাকিব হোসেনের মতো চটপটে উইঙ্গাররা প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্ন ভিন্ন করতে প্রস্তুত। প্রবাসী তারকার আগমন, ফারহান আলী ওয়াহিদ, যার পাসপোর্ট ও কাগজপত্র সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা, তিনি হতে পারেন জাতীয় দলের সবচেয়ে বড় অস্ত্র। সঙ্গে থাকবেন জায়ান হাকিম এবং ট্রেভর ইসলাম। মোহাম্মদ মাহি খান যুক্তরাজ্যের 10ম টায়ারে খেলেন, 6 ফুটের উপরে উচ্চতা, স্ট্রাইকিং পজিশনে অসাধারণ। অনূর্ধ্ব 20 ক্যাম্পে হেড কোচ নিজেই তাকে সম্ভাবনাময়ী বলেছেন। রোনান সুলিভান বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের হয়ে খেলেছেন। রোনান জাতীয় দলে সুযোগ পেলে বাংলাদেশের ফরওয়ার্ড লাইনটা হবে আগুনের মতো। কোচ ডুলি যদি এই সব অস্ত্র একসাথে ব্যবহার করতে পারেন তাহলে গোল খরা কাটবে। সাফের সদস্য সংখ্যা 7 হলেও ফিফার নিষেধাজ্ঞা থাকায় নেপালের অংশগ্রহণ অনিশ্চিত। নেপাল ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলে স্বাগতিক বাংলাদেশের গ্রুপে খেলবে। 6 দলের টুর্নামেন্ট হলে প্রতি গ্রুপে 3টা দল থাকবে। প্রতি গ্রুপে 3টা ম্যাচ হবে। ঘরের মাঠ, উপচে পড়া দর্শক, ডুলির কৌশল এবং আক্রমণ ভাগে আন্তর্জাতিক মানের রসদ, সব সমীকরণই এবার বাংলাদেশের পক্ষে। এখন শুধু প্রয়োজন মাঠের 90 মিনিটে নিজেদের উজাড় করে দেয়া। 4 থেকে 17 নভেম্বর জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় লাল সবুজের যে নতুন গল্প লিখতে যাচ্ছে, সেই গল্পের শেষ দৃশ্যে ট্রফিটা যেন বাংলাদেশ দলের অধিনায়কের হাতেই থাকে। কাতার বিশ্বকাপ সেমিফাইনালের পথে মরক্কো স্পেনকে হারিয়ে পর্তুগালকে উড়িয়ে একটা দল বিশ্বকে থমকে দিয়েছিল, কিন্তু সেই দলের অধিকাংশ খেলোয়াড়ের জন্ম মরক্কোর মাটিতে হয়নি। তারা এসেছিল ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম থেকে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইউরোপের শীর্ষ একাডেমিতে বেড়ে ওঠা, কিন্তু মরক্কোর রক্তে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি মরক্কোর পথে হাঁটতে পারে, নাকি এটা শুধুই কাগজে কলমেই স্বপ্ন? অরিজিন ফুটবলার যে অস্ত্রটি বাংলাদেশ এখনো ঠিক মতো ব্যবহার করেনি। মরক্কোর সাফল্যের মূল চাবিকাঠি একটাই, ডায়াসপোরা প্লেয়ারদের সঠিক ব্যবহার। ইউরোপের শীর্ষ লিগে বেড়ে ওঠা, বিশ্বমানের একাডেমিতে তৈরি খেলোয়াড়দের জাতীয় দলের জার্সি গায়ে তুলে নেয়া। কিন্তু এটা শুধু ডাক দিয়ে হয়নি। মরক্কো ফুটবল ফেডারেশন ইউরোপ জুড়ে স্কাউট নিয়োগ করেছিল। খুব কম বয়স থেকেই ওই খেলোয়াড়দের এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিল, বিশ্বাস তৈরি করেছিল। বাংলাদেশ এরই মধ্যে কিছু পথ দেখিয়েছে। জামাল ভুঁইয়া, তারিক কাজী,
হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম এরা সবাই অরিজিন ফুটবলার। ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম তারাও আসছেন, কিন্তু এটা যথেষ্ট নয়। মরক্কোর মতো সুনির্দিষ্ট গ্লোবাল স্কাউটিং নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। ইউরোপ ও আমেরিকার যুব লিগে যে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণরা খেলছে তাদের খুঁজে বের করতে হবে, তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আর সবচেয়ে বড় কথা, ফিফা এবং এএফসির ছাড়পত্র, পাসপোর্ট ও নাগরিকত্বের জটিলতা যেন আমলাতান্ত্রিক খাঁড়ায় আটকে না যায়, সেজন্য একটা স্থায়ী আইনি প্যানেল থাকতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, এই খেলোয়াড়দের জন্য কেবল বাংলাদেশি অপেক্ষা করবে না, সময় ফুরিয়ে যাওয়ার আগেই দরজায় কড়া নাড়তে হবে। ঘরোয়া কাঠামো শুধু প্রবাসী এনে হবে না। মরক্কো কিন্তু শুধু ইউরোপের খেলোয়াড়দের উপর নির্ভর করেনি, তারা দেশের ভেতরে প্রায় 1.8 বিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে। উন্নত স্টেডিয়াম, হাইটেক মেডিকেল সেন্টার, বিশ্বমানের একাডেমি সবই তৈরি করেছে। মরক্কোর ফুটবল একাডেমি থেকে দেশীয় প্রতিভা তৈরি হয়েছে, যারা প্রবাসীদের সঙ্গে মিলে মিশে দলকে শক্তিশালী করেছে। বাংলাদেশের জন্য এটাই বড় পাঠ। শুধু যুক্তরাজ্য বা আমেরিকা থেকে খেলোয়াড় এনে দীর্ঘমেয়াদী সাফল্য আসবে না। বাংলাদেশ ফুটবল লিগের মান উন্নত করতে হবে, ক্লাবগুলোর আর্থিক কাঠামো ঠিক করতে হবে, তৃণমূলে দীর্ঘমেয়াদী একাডেমি প্রতিষ্ঠা করতে হবে। নেতৃত্ব, ড্রেসিং রুমে একটাই ভাষা। মরক্কো যে কাজটা সবচেয়ে কঠিনভাবে করেছে তা হলো ড্রেসিং রুমকে এক সুতোয় বাঁধা। ইউরোপীয় সংস্কৃতির খেলোয়াড় এবং দেশীয় খেলোয়াড়, এদের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব কমিয়ে আনা। মরক্কো এমন একটা দলে পরিণত হয় যারা মাঠে যুদ্ধ করত, ড্রেসিং রুমে ভাই